চারিদিকে একটাই হাহাকার, শুধু রোগ আর রোগ। ঘুম থেকে উঠে রাত্রে শুতে যাওয়ার আগে পর্যন্ত ভারতবর্ষের প্রায় 50% মানুষ ওষুধ খেয়েই দিন কাটাচ্ছে। আগে শুনতাম বয়স বাড়লে নানান রোগ হয়, বাতের ব্যথা, হাঁটুর ব্যথা, কোমরে ব্যথা বাড়ে, তার জন্য নানান রকম ওষুধ খেতে হয়। এখন দেখছি 25 থেকে 30 বছরের ইয়াং জেনারেশনকে 8 থেকে 10টা মেডিসিন খেতে হচ্ছে তার ডিসঅর্ডারের জন্য। আর তাদের মুখেই প্রশ্ন ঘুরছে যে আজকে যদি এতগুলো ওষুধ খেতে হয় তাহলে ফিউচারে আমাদেরকে আর কত ওষুধ খেয়ে থাকতে হবে, আর এই ওষুধ খেয়েই কি চিরকাল আমাদের বেঁচে থাকতে হবে? তো এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমি খুব সহজ উপায় খুঁজে পেয়েছি, সেটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আমি সুব্রত, একজন কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট। তো প্রত্যেক ইয়াং ভিউয়ার্সকে বলবো ভিডিওটি শেষ অবধি দেখুন আর এই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নিজেদের জীবনে কাজে লাগান, তাহলে এই ওষুধের বেড়াজাল থেকে নিজেদেরকে বার করতে সক্ষম হবেন। আমি এই প্রফেশনে 12 বছর আছি। 12 বছর ধরে বহু পেশেন্ট দেখেছি এবং তাদের সাইকোলজি বোঝার চেষ্টা করেছি। এমনও অনেক পেশেন্ট আছে যারা প্রতিদিন ব্যায়াম করে, তারপরেও তার শরীরে নানান রোগ দেখা দিয়েছে। তো অনেকেই বলে থাকে যে ব্যায়াম করলে শরীর সুস্থ থাকে, আমিও বলি, কিন্তু তারপরেও তার রোগ দেখা দিয়েছে। এখানে একটা কোশ্চেন মার্ক অবশ্যই থাকছে। অনেকেই বলে হেলদি ডায়েট করলে শরীর ভালো থাকে। তো আমাদের দেশে অনেকেই স্পিরিচুয়ালিটির মধ্যে থাকে। তো সনাতন ধর্মে বহু মানুষ আছে যারা ছোট থেকেই কিন্তু নিরামিষভোজী। তো তাদের মধ্যেও দেখা গেছে যে নানান রকম রোগের উপদ্রব। তাহলে এই রোগগুলো কোথা থেকে আসছে? কারণ তারা তো হেলদি ডায়েটই করছে, কোনো রকম ননভেজ খাচ্ছে না। এই সমস্ত পেশেন্টদের প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই আমি যে উপায়টি খুঁজে পেয়েছি সেটি হচ্ছে আমাদের সাধারণ মানুষকে 5টি জায়গায় কাজ করতে হবে। যারা সুস্বাস্থ্য কামনা করে থাকেন, যে চিরকাল সুস্থ থাকবো, ওষুধের বেড়াজাল থেকে নিজেদেরকে বার করব, এই 5টি জায়গায় প্রত্যেকটা সাধারণ মানুষকে কাজ করতে হবে। এই 5টি উপায় কি? আচার, বিচার, আহার, নিদ্রা, যোগ। 5 পঞ্চবান। অসুস্থ জায়গা থেকে সুস্থ হতে গেলে এই 5টি বান দিয়েই কিন্তু আমাদেরকে সুস্থ হতে হবে। নাম্বার 1, আচার। আপনার আচরণ কেমন? আপনার পরিবারের প্রতি, সমাজের প্রতি এবং কাজের জায়গায় আপনি অত্যাধিক রিয়্যাক্ট করছেন। এই রিয়্যাক্ট থেকে আপনাকে প্রোঅ্যাক্ট হতে হবে। আপনার কাছে যে সমস্যাটা আসছে সেটাকে আপনাকে বোঝার চেষ্টা করতে হবে যে এই সমস্যাটা কেন আসছে। হঠাৎ করে একটা সমস্যা এলো এবং সেটার প্রতি আপনি রিয়াকশান যদি দেখান, তাহলে কোথাও না কোথাও আপনার মানসিক সন্তুলন হারিয়ে যাচ্ছে। তো এই জায়গায় কিন্তু আপনাদের প্রত্যেককে কাজ করতে হবে। তার জন্য আপনাকে যা যা করার সেগুলো করতে হবে এবং মাইন্ডকে কুল অ্যান্ড কাম রাখতে হবে, শান্ত রাখতে হবে। শান্ত রাখলেই কিন্তু প্রত্যেকটা প্রশ্নের এবং যে কটা সমস্যা আসছে সেখান থেকে নিজেকে বার করা যায়। 2 নম্বর, বিচার। মনের বিচার। আপনার মনের বিচার অন্যকে দেখে কীরকম হয়? খুব ভালো হয়, না তাকে দেখে সবসময় আপনার মনে হয় যে এই লোকটা ভালো না, বা এর সাথে আমার ঠিক জমে না, বা একে দেখলেই আমার রাগ ধরে যায়? এই যে বিচার, সবসময় আপনাকে ওইটা না ভেবে কিভাবে নিজেকে ডেভেলপমেন্ট করবেন, কিভাবে নিজেকে সুস্থ রাখবেন, বা নিজের কাজকে কিভাবে আরও এগিয়ে নিয়ে যাবেন সেটা ভাবতে হবে। কে কি বলল, কে কি করলো এবং অন্যের প্রতি আপনার কীরকম রিয়াকশান, এই জায়গাগুলোকে আপনার মনকে ছাড়তে হবে। তবে আপনি বিচারের জায়গাটাই ঠিক রাখতে পারবেন এবং পজিটিভ ভাইব্রেশন তৈরি করতে পারবেন। যত আমরা নেগেটিভ ভাইব্রেশনের মধ্যে থাকবো, আমাদের ব্রেনের মধ্যে স্ট্রেস লেভেল বেড়ে যাবে, আমরা তত খিটখিটে হয়ে যাব, বদমেজাজি হয়ে যাব এবং আমাদের কোনো কিছুই ভালো লাগবে না। 3 নম্বর, আহার। খাদ্যদ্রব্যের উপরে অনেকটাই ভূমিকা পালন করে থাকে আমাদের মানসিক সন্তুলন এবং দেহের সন্তুলন। একটা কথা আছে, যে খাবার আপনার শরীর নষ্ট করে, যে কথা আপনার জীবনকে উত্তেজিত করে, আর যে মানুষকে দেখে আপনার মধ্যে রাগ জন্মায়, সেই জায়গা থেকে দূরে থাকাই ভালো। তাহলে এমন আহার খেতে হবে যে আহার আমাদের শরীরকে কষ্ট দেবে না। আমরা হাই রিচ খাবার খেয়ে ফেললাম, অর্থাৎ প্রচুর অয়েলি খাবার, ফাস্ট ফুড খাবার, জাঙ্ক ফুড খাবার, আর তারপরেই আমার পেটে লাগছে। তো এই ধরনের খাবার থেকে যতটা দূরে থাকা যায় ততটাই কিন্তু আমাদের মঙ্গল। আমি কিছু রেশিও আপনাদের সাথে শেয়ার করব। এই রেশিওগুলো যদি আপনারা ফলো করেন তাহলে অনেকটাই ইজি হয়ে যাবে কিভাবে আপনারা খাবার খাবেন। আমি খাবারের তালিকাকে
তিনটি রেশিওতে ভাগ করেছি, 3:2:1। ফলের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে আমরা গুণাগুণ পেয়ে থাকি, কারণ এটাকে কুক করতে হয় না, এটা ডাইরেক্ট একদম আমাদের কাছে আসছে গাছ থেকে। তো দেখা গেছে এই ফল তাড়াতাড়ি ডাইজেস্টও হয়েছে এবং সবচেয়ে পোটেন্সিয়ালিটি বেশি থাকে, সেটা ভিটামিন হোক, মিনারেল হোক। এরপরে আসে রান্না করা খাবার, যেটাকে আমরা 2:2 ফেলেছি। অর্থাৎ যখন কোনো কিছু সবজি আমরা রান্না করছি সেটার গুণাগুণ 50%ও কম হয়ে যায়। তো সেটা যদি আমরা গরম গরম খেয়ে নিই তাহলে 50% থাকে, যদি আমরা এটা বাসি খাই তাহলে ওর গুণাগুণ আরও কম হয়ে যায়। এবং সেখানে যতটা ফ্রেশ খাবার থাকবে, ভেজিটেবল থাকবে, শাকসবজি থাকবে, কার্বোহাইড্রেটযুক্ত খাবার থাকবে, ততই কিন্তু আমাদের ক্ষেত্রে ভালো। বেশি মশলাকর, বেশি তেল জাতীয়, চর্বি জাতীয় খাবার কিন্তু আমাদের দেহে ক্ষতি করে থাকে। তারপরে হচ্ছে ওয়ান হচ্ছে প্যাকেজিং খাবার। এটা লাস্টে রাখার কারণ হচ্ছে যে ধরনের প্যাকেজিং খাবার, সেটা যাই হতে পারুক, সামান্য 5 টাকার প্যাকেট হোক, 100 টাকার প্যাকেট হোক, বা যে কোনো মিল্ক প্রোডাক্ট হোক যেটা প্যাকেটের মধ্যে থাকছে, সেটাতে সবসময় হাইজিনেশন বেশি হয়ে থাকে, কেমিক্যাল বেশি হয়ে থাকে এবং সেটা অনেক আগে তৈরি হয়েছে। ধরুন সামান্য একটা বিস্কুট যদি হয়, সেটা 1 মাস, 2 মাস, 3 মাস আগে তৈরি হচ্ছে, তার গুণাগুণ বা তার মধ্যে যে পোটেন্সিয়ালিটি আছে ওটা একদমই কম। তো এটিকে লাস্টে রাখা হয়েছে। এই ধরনের খাবার যত মানুষ কম খাবে ততটাই কিন্তু দেহের জন্য উপকার। তো ফল বেশি করে খান। কখন কি খাবেন সেটাও আমি 3টি ক্যাটাগরিতে ভাগ করেছি, 3:2:1। সকালে আমাদের বডি ডিহাইড্রেট হয়ে থাকে এবং আমরা কেউ রাত্রে 10টা বা 10:30টার মধ্যেই খেয়ে নিচ্ছি, এবং এই যে এতটা পিরিয়ড আমাদের বডি খাবার খাচ্ছে না, তার জন্য সকালবেলা আমাদের হেভি খাবার খাওয়া অবশ্যই উচিত। তো কি খাবেন? রান্না করা খাবার খান, একটু কার্বোহাইড্রেটযুক্ত, এবং কিছু ফল খেয়ে নিন, তাহলে বডি সকালবেলায় এনার্জেটিক হয়ে যাবে। লাঞ্চে সকালে যা খেলেন তার থেকে কিছুটা কম খাবার খান, সেটা আপনি যাই খেতে পারেন, ভাত, রুটি, সবজি, ফ্রেশ খাবার খান, তৈরি খাবার, গরম খাবার। আর রাত্রে চেষ্টা করবেন 9টার আগে খেয়ে নেওয়ার, আর যদি না পসিবল হয় 10টার আগে তো অবশ্যই, এবং দুপুরের থেকেও হাফ খাবার খান। কারণ আমরা খাবার কিছুক্ষণ পরে শুয়ে পড়ি, তো আমাদের ডাইজেশন অনেকক্ষণ ধরে চলে। যত তাড়াতাড়ি বডি ডাইজেস্ট করে ফেলতে পারবে ততই আমাদের সাথে সাথে ডাইজেশন সিস্টেমে কিন্তু রেস্টে চলে যাবে। কারণ আমি তো খেয়ে শুয়ে পড়লাম, আমার ডাইজেশন সিস্টেম কিন্তু কাজ করে যাচ্ছে, তো তারও রেস্টের দরকার। এই জায়গাটা মাথায় রাখতে হবে। তো রাত্রে সবসময় লাইট খাবার খান, বেশি রিচ, বেশি অয়েলি খাবার একদম খাবেন না। 4 নম্বর, নিদ্রা। ঘুম অত্যন্ত শরীরের জন্য গুরুত্বপূর্ণ একটা জিনিস। 7 থেকে 9 ঘন্টা প্রত্যেকটা মানুষকে ঘুমাতেই হবে। তাই ঘুমটা সঠিক হওয়া উচিত, এবং কখন ঘুমাবেন এটাও খুবই গুরুত্বপূর্ণ। কিছু কিছু ভুলের জন্য ঘুমটাও আমাদের জীবনে ব্যাঘাত ঘটাচ্ছে। যেমন অনেকেই দেখেছি দুপুরে ঘুমিয়ে পড়ে, যেটা আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। এবং রাতেও ইয়াং যারা আছে, কেউ 2টো, কেউ 3টে, ইভেন 5টাতে ঘুমোতে যাচ্ছে, এটাও তাদের হেলথের জন্য খুবই ক্ষতিকর। তাদের স্ট্রেস লেভেল বাড়িয়ে দিচ্ছে, এবং এর সাথে সাথে ঘুম সঠিক সময়ে না হওয়ার জন্য নানান বড় বড় সমস্যা দেখা দিচ্ছে। তো ঘুম কখন হওয়া উচিত? অবশ্যই 10টার পরে। কিন্তু এই জেনারেশানে এসে এটা পসিবল হচ্ছে না, কিন্তু চেষ্টা করতে হবে 11টার মধ্যেই। আপনি আপনার আগের জেনারেশান দেখুন, আমাদের যে দাদু ঠাকুমারা ছিল, তারা 8টা থেকে 8:30টার মধ্যে খেয়ে 9টার মধ্যে ঘুমিয়ে পড়তো, কারণ তাদেরকে ভোরবেলা উঠতে হবে। আজকে কেউ ভোরবেলা ওঠে না, সবাই বেলা করে ওঠে, তার জন্য রাত্রে করে শুতে যায়। কিন্তু এখানে সায়েন্স দেখছে যে 10টা থেকে প্রায় রাত্রি 1:30, 2টো পর্যন্ত আমাদের বডি কিন্তু রিকনস্ট্রাকশানের কাজ করে। এই জায়গাটা একটু বুঝতে হবে। আমাদের ভেতরে যে অর্গ্যানস আছে এগুলো কিন্তু কন্টিনিউয়াস চলছে। হার্ট আপনার কন্টিনিউয়াস চলছে, কিডনি আপনার কন্টিনিউয়াস চলছে, আপনি যখন খাবার খাচ্ছেন ডাইজেশন সিস্টেম কন্টিনিউয়াস চলছে, এবং সারাদিন যে খাবার খেতে থাকছি ডাইজেশন সিস্টেম কিন্তু চলতেই থাকে, বন্ধ হয় না। যখন আমরা ঘুমোতে যাই এবং 10টা থেকে 1:30টা পর্যন্ত যদি আমরা ঘুমিয়ে পড়ি, তো যখন বডি রেস্টলেস পজিশানে থাকে
তখন আমাদের যে ইমিউন সিস্টেম আছে তারা এসে সে যারা ঘুমের মধ্যে থাকে তাদের দেখবেন হার্টের যে পাম্প সেটা কিন্তু অনেকটা স্লো হয়ে যায়, তো সেই সময় রিপেয়ারিংয়ের কাজ করে। তো আপনার হার্টকে যদি ভালো রাখতে হয়, যদি কিডনিকে ভালো রাখতে হয়, যদি লিভারকে ভালো রাখতে হয়, তো এই টাইমলি ঘুমাতে হবে। ঘুমানোর পরেই কিন্তু এই রিপেয়ারিং সিস্টেম ভালো হয়। তো প্রত্যেকেই নিশ্চয়ই গাড়ি চাপেন, কেউ মোটরসাইকেল, কেউ 4 হুইলার। তো 2-3 মাস ছাড়া ছাড়াই কিন্তু কম বেশি আপনাকে সার্ভিসে দিতে হয়। কেন দিতে হয়? যে গ্রিসটা শুকনো হয়ে গেল কেন, মোবিলটা ঠিকঠাক আর ঠিক আছে কি না, যাতে ইঞ্জিনটা ভালো চলে। তো এর জন্য প্রত্যেকেই কিন্তু সার্ভিসে দেন। আমাদের বডিও কিন্তু নিজেই রিকনস্ট্রাকশান বা সার্ভিসিং করিয়ে নেয়। তো এর টাইমটাই হচ্ছে রাত্রি 10টা থেকে 1:30 বা 2টো পর্যন্ত। তো এই টাইমের মধ্যে ঘুমাতে হবে। যারা এই সময়ের মধ্যে ঘুমোচ্ছে না তাদের বডি কিন্তু সার্ভিস হচ্ছে না। এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে। যদি আমার কথায় কোনো ডাউট থাকে আপনারা গুগলে গিয়ে সার্চ করে দেখে নিতে পারেন। সবশেষে যোগ। ঘুম থেকে উঠে যদি মানুষের মেন বায়ার্স হয়ে থাকে সেটা হবে যোগ, শরীর চর্চা। কারণ শরীর যদি ঠিক থাকে সব কিছু ঠিক থাকবে। শরীর যদি অসুস্থ হয় দুনিয়ার কিছুই ভালো লাগবে না, তখন পার্টি সাটি আর কিছুই ভালো লাগবে না। তো শরীরই আমাদের মূল সম্পদ। এই সম্পদকে ধ্যান রাখতে, এই সম্পদকে ঠিক রাখতে তো শরীর চর্চা করতেই হবে। যোগ কথাটা যদি আমরা আধ্যাত্মিক দিক দিয়ে এটাকে ভাঙি, তো যোগ কথার মানে হচ্ছে জীব আত্মার সাথে পরমাত্মার মিলনকেই যোগ বলা হয়। তো এত ডিপে যদি আপনারা কেউ নাও যেতে চান, বেসিক্যালি 10 মিনিট, যাদের হাতে ধরুন সময় নেই, যারা ঘুম থেকে উঠেই কাজের জন্য দৌড়াচ্ছেন, আমি বলবো 10 মিনিট আগে ঘুম থেকে উঠুন। ঘুম থেকে উঠে 10 মিনিট প্রতিদিন একটু করে এক্সারসাইজ যোগা দিয়ে শুরু করুন, 2-1টা দিয়ে। তারপরে যদি ভালো লাগে অবশ্যই টাইমটা বাড়িয়ে আধ ঘন্টার মধ্যে নিয়ে আসুন। 10 মিনিট একটু ওয়ার্কআউট করুন, 10 মিনিট একটু যোগব্যায়াম করুন, 4 থেকে 5টা করলেই হবে। আর 10 মিনিট একটু মেডিটেশান এবং ডিপ ব্রিদিং এক্সারসাইজ করুন। এই আধ ঘন্টা প্রোগ্রাম যদি কোনো মানুষ 365 দিন করে ফেলে তো তার লাইফ সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে, আমি কথা দিলাম। তো প্রত্যেকেই যোগ চর্চা করুন। এর আগে আমি অনেক ভিডিও দেখিয়েছি, কার্ডিও দেখিয়েছি এবং কিভাবে এক্সারসাইজ করবেন, যাদের বয়স হয়ে গেছে তারা কিভাবে করবে, পুরো প্রোগ্রাম করে আমি দেখিয়েছি। সেগুলো আপনারা গিয়ে ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবেন, বা ভিডিওতে স্ক্রল করেও আপনারা দেখে নিতে পারেন যে পরপর আমি ভিডিওগুলো ছেড়েছি এক্সারসাইজের উপরে। তো আজকের মতো এখানেই শেষ করলাম। সকল ভিউয়ার্সকে রিকোয়েস্ট করব, এই 5টা জায়গাতে কাজ করুন, আপনারা সুস্থ জীবন লাভ করবেন। মুঠো মুঠো ওষুধ আর খেতে হবে না। ওষুধ খেতে আমি কাউকে বারণ করছি না, কিন্তু যদি শরীর সুস্থ থাকে আপনার যে ডাক্তার আছে সেই আপনার ওষুধের পরিমাণ কম করে দেবে। যে আপনি যখন সুস্থ আছেন কেন ওষুধ খাবেন? তো যারা ইয়াং আছেন, যারা এখনও ওষুধ শুরু করেনি, যদি এই 5টা জায়গাতে তারা জীবনকে বেঁধে রাখে, তাহলে আমি মন থেকে বলছি কোনো অ্যাক্সিডেন্ট ছাড়া তাদেরকে কোনো দিন সেইভাবে ওষুধ খেতে হবে না। তো যদি আরও কিছু জানার ইচ্ছা থাকে, যদি শরীর সম্বন্ধে আরও ডিটেলস কিছু জানার ইচ্ছা থাকে, তো অবশ্যই আমাকে কমেন্ট লিখুন, আমি সেই রিলেটেড ভিডিও বানাবো। তো প্রত্যেকেই শরীরের যত্ন নিন, সুস্থ থাকুন, ভালো থাকুন।